অতীত। অতীত এমন একটা শব্দ যা একবার চলে গেলে আর ফেরত আসে না। হোক সেটা কোনো অঘটন ঘটনা, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট বা প্রিয়জন হারানোর বেদনা। অতীত মানুষের একটি দুর্বল স্থান। বেশিরভাগ মানুষই অতীতের মায়া কাটিয়ে উঠতে পারে না। আজকের গল্পটাও ঠিক এমনই একটা অতীতের ঘটনা নিয়ে। গল্পটা রিয়া নামের একটি মেয়েকে নিয়ে। রিয়া এখন অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। সব কিছুই তার ভালোভাবেই চলছে, কিন্তু মাঝে মাঝে অতীতের কিছু স্মৃতি, কিছু পিছু টান তাকে আজও তাড়া করে বেড়ায়। তাকে ঘুমোতে দেয় না। রিয়া অনেক ডক্টর দেখিয়েছে, এমনকি ওষুধও খেয়েছে, কিন্তু ফলস্বরূপ তাতে বিন্দু মাত্র কোনো পজিটিভ রেজাল্ট আসেনি। আজও স্বপ্নে তাকে দেখে চিৎকার করে উঠল। স্বচ্ছ রিয়ার সবচেয়ে ভালো বন্ধু। তারা দুজনেই একই বয়সের। তারা দুজন দুজনকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। হঠাৎ রিংটোনের আওয়াজে ফোনের দিকে তাকিয়ে দেখে আলভি কল করছে। আলভি হলো রিয়ার বয়ফ্রেন্ড। সামনেই তাদের বিয়ে। আলভি ছেলেটা একেবারেই অন্যরকম, খুবই গম্ভীর ভাব তার, কিন্তু দেখতেও কম না। দুধে আলতা গায়ের রং, চোখ জোড়া ঘন পাপড়িতে ঢাকা, কালো কুচকুচে ভ্রু যুগল। যেই দেখবে সেই বিমোহিত হয়ে যাবে তার রূপে। রিয়া চায় না সে আলভির থেকে কোনো কিছু লুকাক, তাই সে আলভিকে একটা কফি শপে দেখা করতে বলল। কল রিসিভ করে রিয়া শান্ত গলায় বলল, হ্যালো। কোথায় তুমি? আমি তো কফি শপে বসে আছি। এই তো জ্যামে ফেসে গেছি। আচ্ছা, জলদি এসো। ঠিক আছে। লাইন কেটে গেল। রিয়া কফি শপে ঢুকে লক্ষ্য করলো আলভি বসে বসে কফি খাচ্ছে। সে আলভির কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আলভি রিয়াকে দেখে কফি খাওয়া রেখে তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হঠাৎ এভাবে দেখা করতে বলেছে, এনি প্রবলেম? তুমি তো জানো আলভি, সামনেই আমাদের বিয়ে। আমি তোমার থেকে কোনো কিছু লুকাতে চাই না। তো বলো। রিয়া একটা কফি অর্ডার করলো। কফি আসার পর আলভি গম্ভীর আর শান্ত মিশ্রিত কণ্ঠে বলল, নাও, তোমার কফি এসে গেছে, এবার বলো। রিয়া কফির কাপে চুমুক দিয়ে বলা শুরু করলো। বলল, তুমি তো জানোই আমার একজন সবচেয়ে ভালো বন্ধু ছিল, কিন্তু বর্তমানে সে এই দুনিয়ার সব মায়া ছেড়ে চলে গিয়েছে। আলভি হ্যাঁ উত্তরে মাথা নাড়ালো। রিয়া শান্ত কণ্ঠে বলল, চলে যাওয়ার আগে সে আমায় কিছু বলেছিল। কি বলেছিল? রিয়া ফিরে গেল অতীতে। হঠাৎ একদিন স্বচ্ছ রিয়াকে ফোন করে তাদের প্রিয় জায়গা লেকের পাশে আসতে বলল। রিয়াও চলে গেল। লেকের একপাশে সাদা কাশফুলের মাঠ। যখনই মন খারাপ হয় রিয়া এখানে মাঝে মাঝে চলে আসে, আর সাদা কাশফুলগুলোর মাঝে নিজেকে বিলীন করে দেয়। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো মেঘের দেশ যা টুক করে এসে পড়েছে। স্বচ্ছকে লেকের একপাশে গাছের নিচে হেলান দিয়ে বসে থাকতে দেখে রিয়া সেই দিকে চলে গেল। স্বচ্ছর কাছে গিয়ে রিয়া প্রশ্নোক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, হঠাৎ এখানে আসতে বলি যে? স্বচ্ছ তখনও লেকের জলের দিকে তাকিয়ে আছে। রিয়া স্বচ্ছর পাশে বসে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে স্বচ্ছ, তোকে এমন দেখাচ্ছে কেন? স্বচ্ছ তখনও কিচ্ছু বলল না। রিয়াও আর কিছু জানতে চাইল না। দুজনেই লেকের জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার স্বচ্ছ বলল, আচ্ছা রিয়া, কারণ মায়ায় পড়ে যাও কি ভুল? স্বচ্ছর এমন কথায় রিয়া স্বচ্ছর দিকে অবাক নয়নে তাকালো। স্বচ্ছ তখনও জলের দিকে তাকিয়ে আছে। সে কিছু ভাবছে যা শুধু সেই জানে। স্বচ্ছর কি হয়েছে রিয়া তা বোঝার চেষ্টা করছে। জলের দিকে তাকিয়েই স্বচ্ছ আবার বলল, কারণ মায়া জালে আটকে পড়লে কি জীবনটা ধ্বংস হয়ে যায়? এবারের কণ্ঠটা হালকা ভাঙা শোনালো। কারণ মায়া জালে আটকে পড়লে জীবন ধ্বংস হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? সত্যি কি সম্ভব? এর উত্তর রিয়ার কাছে নেই। স্বচ্ছ এবার জলের দিক থেকে দৃষ্টি সরিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, জানিস, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। রিয়া স্বচ্ছর এমন কথায় তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।
কারণ স্বচ্ছ আর রিয়া একে অপরকে কোনো কিছুই লুকাতো না। সেখানে স্বচ্ছ কাউকে ভালোবাসে তা সে জানতোই না। একটা মেয়েকে ভালোবাসি কথাটা যেন এখনো রিয়ার কানে বাজছে। উদাসীনভাবে আকাশের দিকে চেয়ে থেকে শান্ত গলায় স্বচ্ছ বলল, কিন্তু জানিস, যাকে আমি মন উজাড় করে ভালোবাসতাম সে একজন বিশ্বাসঘাতক ছিল। আমার ভালোবাসার দাম সে দেয়নি, উল্টে আমার সহজ সরল ভালোবাসা নিয়ে রঙের মতন খেলেছে। রিয়া ভাবছে, সে যদি বিশ্বাসঘাতকই হয় তাহলে ভালোবেসেছিলি কি জন্য? এটাকে ঠিক কি বলা যায় তা নিয়ে রিয়ার মনে অঙ্ক কষাকষি চলছে। রিয়াকে আর ভাবতে না দিয়ে স্বচ্ছ আবার বলা শুরু করলো, দুদিন আগে দেখলাম সে অন্য একজনের সাথে রিলেশনে আছে। এই দৃশ্য দেখে আমার বুকটা সাদা খসখসে কাগজের ন্যায় করছিল। জানিস, সে আমাকে ঠকিয়ে এখন সুখে আছে, তার বিন্দু মাত্র অনুশোচনা নেই। কিন্তু আমি ঠকে গিয়ে ভালোবাসার প্রতি আমার মনটা বিষে গিয়েছে। যে ভালোবাসা মানুষের জন্য পবিত্র, সে এখন আমার জন্য অভিশপ্ত রূপ নিয়েছে। সে আমাকে ঠকিয়ে এখন ভালো মানুষের মুখোশ পরে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি তার বানানো নিখুঁত ভালোবাসার মায়াজালে আটকা পড়ে গেছি। তা থেকে মুক্ত হতে পারছি না, আর না সহ্য করতে পারছি। কি করব বল? বাইরের থেকে মানুষ দেখতে লাগলেও ভিতরে আমি তিলে তিলে কষ্ট পেয়ে মরে যাচ্ছি। পিষে যাচ্ছে আমার আগামীর ভবিষ্যৎ। স্বচ্ছ আর কিছু বলতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। রিয়া তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। কথায় আছে, ছেলেদের মন অনেক শক্ত, অনেক কঠোর, কখনো কাঁদে না তারা। তাহলে কি সত্যিই ভীষণ কষ্ট পেয়েছে সে? রিয়ার চোখের কোণ দিয়েও নোনা জল গড়িয়ে পড়ল। সাদা মেঘের কাশফুল দুলে দুলে তাদের সান্ত্বনা দিচ্ছে। লেকের বহমান জলতা তাদের কষ্ট দেখে স্থির হয়ে গেছে। পরিবেশও আজ তাদের অনুকূলে এসে দাঁড়িয়েছে। রিয়া স্বচ্ছকে বুকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সব ঠিক হয়ে যাবে স্বচ্ছ, আমি আছি তোর পাশে। দেখবি একদিন ঠকানো মায়াজালের বন্ধন থেকে ঠিকই বেরিয়ে আসবি। সেদিনের মতো তাকে বুঝিয়ে শুনিয়ে রিয়া তাকে বাড়ি পাঠিয়ে দিল। সেদিন দুজনের নির্ঘুম একটা রাত কাটল। সকালবেলা সবার চেঁচামেচিতে রিয়া জানালা খুলে দেখলো সবাই দৌড়ে কোথাও যাচ্ছে। রিয়া একজনকে ডেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, সব ঠিক আছে তো? লোকটির উত্তর শুনে রিয়ার হাতে পায়ে কাঁপুনি ধরে গেল। কি শুনলো সে এটা? না, এটা হতে পারে না। বলেই দৌড়ে দরজা খুলে তাদের সেই প্রিয় জায়গা লেকের কাছে গিয়ে থামলো। দেখলো কিছু লোক মৃতদেহ কাঁধে করে নিয়ে আসছে। মাটিতে রাখতেই রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সবাই কান্নাকাটিতে ফেটে পড়ল। পরিবেশও থমকে গেছে। চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে। সবার হাসি খুশি ছেলেটা আজ নিস্তেজ হয়ে পড়ে আছে। রিয়া এক মুহূর্তের মধ্যে সব ইমোশন কাজ করা বন্ধ করে দিল। সে যেন পাথর হয়ে গেল। হঠাৎ চোখ আটকে যায় মৃতদেহটির হাতের দিকে। তার হাতের মুঠোয় সাদা কিছু একটা দেখা যাচ্ছে। লোকচক্ষুর অগোচরে রিয়া তার হাত থেকে সাদা কাগজটি নিয়ে একপাশে সরে আসলো। ভাঁজ করা সাদা কাগজটা খুলল। রিয়া চমকে উঠল। এটা তো একটা চিঠি। চিঠিতে গুটি গুটি অক্ষরে লেখা রয়েছে, কাউকে ভালোবাসলে ভালোবাসার মূল্যটা যে এতটা কঠোর হয় আমি জানতাম না। জানলে হয়তো কাউকে ভালোবাসার আগে শতবার ভাবতাম। যাক, ভালো যখন বেশিই ফেলেছি তখন আর কি করার। এর মূল্য তো আমারই চুকাতে হবে। ভালোবাসলে কেন বলতো একজনই কষ্ট পায়? আমার মধ্যে আর বিন্দু মাত্র সাহস নেই রে, যে তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। আমি তাকে বড্ড ভালোবেসে ফেলেছি। যদিও তার ভালোবাসা আমার প্রতি নকল ছিল, কিন্তু আমার ভালোবাসা তো আসল ছিল। তাই তুই আমার হয়ে শাস্তি দিবি। কথা দে তুই আমাকে, যার জন্য আমার এই অবস্থা হয়েছে তাকে তুই শাস্তি দিবি। তোর সাথে আর সারা জীবন থাকতে পারলাম না রে, পারলে আমাকে ক্ষমা করে দিস। ইতি স্বচ্ছ। চিঠিটুকু পড়ে রিয়া কান্না আটকে রাখতে ব্যর্থ হলো। ফুপিয়ে উঠল। তার মনে বারবার কড়া দিয়ে যাচ্ছে সেদিনের বলা কথাগুলো। দেখবি
একদিন ঠকানোর মায়াজালের বন্ধন থেকে ঠিকই বেরিয়ে আসবি। কিন্তু স্বচ্ছ যে দুনিয়ায় ঘেরা মায়াজালের বন্ধন থেকে বেরিয়ে আসলো না। রিয়া চোখ মুছে বিড়বিড় করে বলল, আমি কথা দিলাম স্বচ্ছ, যার জন্য তোর এই অবস্থা হয়েছে তাকে আমি ছাড়বো না। সবচেয়ে কঠিন শাস্তি তাকে আমি দেব। রিয়া থামল। খেয়াল করে দেখল আলভি বাইরে দৃষ্টি রেখে চুপচাপ শুনছে। তার থামাতে আলভি ঘুরে তাকালো। রিয়া শান্ত কণ্ঠে বলল, আমি অনেক দিন ধরে সেই মেয়েটিকে তন্ন তন্ন করে সব জায়গাতে খুঁজেছি, কিন্তু কথায় আছে না, যে দোষ করে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, একদিন না একদিন তাকে বেরিয়ে আসতেই হবে। নিয়তি কখনো খেলাপ করে না, সে তার নিজের নিয়মে চলে। ঠিক তাই হলো। সে মেয়েটি কে জানো? কে? নীলিমা। আলভি হকচকিয়ে যায়, তবুও স্বাভাবিকভাবে বলে, তুমি কোন নীলিমার কথা বলছো? কেন, তোমার বোন নীলিমা। আলভি হেসে দেয়। হাসিটা খুবই স্বাভাবিক। ফুল ফোটা দেখলে ছোট্ট বাচ্চারা যেভাবে হাসে ঠিক তেমন। আর বলে, এটা কোন ধরনের জোকস? আমি এখন ফার্মুডে নেই রিয়া। রিয়া ব্যাগ থেকে একটা নর্মাল ব্র্যান্ডের ফোন বের করে তাতে কিছু টেপাটেপি করে টেবিলে রাখে। আলভির চোখ যখনই ফোনের স্ক্রিনের দিকে যায়, সে রীতিমতো শকড। ভয় আর বিস্ময় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারছে এটা মোটেও জোকস ছিল না। রিয়া নরম কণ্ঠে বলল, কুল কুল বেবি, বসো, না হলে তোমার বোনের মতো তুমিও উপরে চলে যাবে। আলভি ভয়ে বসে পড়ে। রিয়া তার দিকে একটা জলের বোতল এগিয়ে দিল। আলভি জলের বোতল ঢকঢক করে খাওয়া শুরু করে। 5 সেকেন্ডের মধ্যেই হাফ লিটার সাবার করে ফেলল। রেস্টুরেন্টে যদিও এসি চলছে, কিন্তু এসি চলা সত্ত্বেও সে ঘর ঘর করে ঘামছে। রিয়া আয়েসি ভঙ্গিতে বসে বলল, এবার আমি বলি কিভাবে কি হয়েছে। সেদিন যখন নীলিমাকে দেখেছিলাম, সেদিন তোমাকেও দেখেছি, কিন্তু জানতাম না তুমি নীলিমার ভাই। আমি ভেবেছিলাম তুমি হয়তো তার বয়ফ্রেন্ড। পরে খবর নিয়ে জানতে পারি তুমি তার ভাই, এমনকি তোমার কোনো গার্লফ্রেন্ডও নেই। তাই সুযোগে সদ্ব্যবহার করলাম। আমি দেখতে যেহেতু কারোর থেকে কম না, তাই তোমাকে কোনো রকমে পটিয়ে ফেলি। আর সেদিন তুমি যখন প্রথমবার আমাকে তোমাদের বাড়ি নিয়ে আসলে, সেদিন আমি ব্যাগে করে 2টো স্পাই ক্যামেরা এনেছিলাম। পরে নীলিমার রুমে যখন কেউ ছিল না, তখন স্পাই ক্যামেরা 2টো রুমে সেট করে দিই। নীলিমার রুমের সব কিছু আমি প্রতিদিন লাইভ দেখতাম, কখন কি হচ্ছে না হচ্ছে এভরিথিং। হঠাৎ একদিন আমার চোখে পড়ল তার প্রাণের বয়ফ্রেন্ডের দিকে। আমি খোঁজ লাগালাম। ভাগ্য ভালো ছিল, তাকে পেয়েও যাই নীলিমার টোপ হিসেবে। তাকে তার প্রাণের ভয় দেখিয়ে বললাম আমি যা বলবো তাকে তাই করতে। সে এক বাক্যে রাজি হয়ে যায়। আমি নীলিমার সাথে ঠিক তাই করলাম যা নীলিমা একদিন স্বচ্ছর সাথে করেছিল, এবং পরে আমি তাকে তার বয়ফ্রেন্ডের প্রতি উস্কে দিই। ফলস্বরূপ সে রাগে, দুঃখে, ঘৃণায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো। জানো তো, রাগ, দুঃখ, ঘৃণা, এই 3টি জিনিসই খুব খারাপ। রিয়া ভাবার ভঙ্গিমায় বলে, বলতে পারো আমি তার ইমোশন নিয়ে খেলেছি। এবং এটা আজকে সকালে যখন তুমি আমায় ফোন করেছিলে, তখনই তোমার বোন উপরে চলে গিয়েছিল। আর রইল তোমার সাথে আমার বিয়ের কথা, সবই সাজানো নাটক ছিল। আর হ্যাঁ, চিন্তা করো না, আমাকে তুমি ফাঁসাতে পারবে না, কারণ নীলিমা চলে যাওয়ার আগে সুইসাইড নোট লিখে গেছে, যার কারণে কারো নজর আমার দিকে পড়বে না। উপরের দিকে তাকিয়ে রিয়া বলল, বাহ নীলিমা বাহ, তুই তো আমার কাজটা আরও সহজ করে দিলি। আলভি এতক্ষণে চোখ ভিজে গিয়েছিল। আলভি রিয়ার দিকে ঘৃণাত্মক চোখে তাকিয়ে বলল, ছি রিয়া ছি, তুমি এমন মাস্টার মাইন্ড গেম সাজালে আমি কল্পনা করতে পারছি না। নীলিমা তখন ছোট ছিল, তাই হয়তো ভুল হয়ে গিয়েছে, কিন্তু কিন্তু তুমি তো আর এখন ছোট নও, তাহলে কিভাবে পারলে এসব? একটু হাত কাঁপলো না? রিয়া গম্ভীর কণ্ঠে বলল, ভুল সবারই হয়,
কিন্তু ভুলটা যখন কারো জীবন নিয়ে নেয় তখন সেটা আর ভুল থাকে না, অপরাধী খুনি হয়ে যায় তখন। আমারও ঠিক এমনটাই লেগেছিল সেদিন। এবার বোঝো আপন কাউকে হারাতে গেলে কতটা কষ্ট হয়। স্বচ্ছ তো চেয়েছিল বাঁচতে, কিন্তু তোমার বোনের কারণে নিভে গিয়েছে তার জীবন। গাছের পাতার মতো অকালেই ঝরে গিয়েছে তার জীবন। কই তখন তো কেউ বেশি বলেনি সে কী কারণে সুইসাইড করেছে। সবাই তার চরিত্র নিয়ে কানাঘুষা করেছে। সাদা কাগজ যেমন ব্যবহৃত হলে তা ফেলে দিতে হয়, সেটা করলেও তো অন্তত তার জীবনটা বাঁচত। একেবারে ছিঁড়ে ফেলে দিয়েছে তাকে। তোমার বোন মরেছে মাত্র আজকে, আর আজকেই তোমার এই হাল। এবার বোঝো আমি প্রায় 12টা বছর কিভাবে কাটিয়েছি। রিয়া কফি শপ ছেড়ে রাস্তায় চলে আসে আর মনে মনে আওড়াচ্ছে, আমি তোর কথা রেখেছি স্বচ্ছ, শাস্তি দিয়েছি তাকে যে তোকে ঠকিয়েছিল। বলেছিলাম না তোকে, দেখবি একদিন ঠকানো মায়াজালের বন্ধন থেকে ঠিকই বেরিয়ে আসবি। আজ তুই মুক্ত, আর বাধা হয়ে দাঁড়াবে না কোনো মায়াজাল। অন্যদিকে কফি শপে আলভি রিয়া সেই ফোন নিয়ে রাস্তায় চলে আসে। রিয়া যেদিকে গিয়েছে তার ঠিক উল্টো দিকে হাঁটা দেয়। সেও মনে মনে আওড়ালো, ছাড়বো না তোকে, এর শাস্তি তুই ঠিকই পাবি রিয়া। অতীতের মায়া কখনো তোর পিছু ছাড়বে না। রিয়া পারবে তো অতীতের মায়াজাল থেকে মুক্ত হতে, নাকি অতীতের মায়াজাল আবারও এক কারসাজি করবে তার জীবন নিয়ে?